নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নৈহাটিতে একটা মৃত মানুষ মরে যাওয়ার পরে তার লাশটাকে প্রায় 24 ঘন্টার উপর বাড়িতে রাখা হয়েছিল। তারপর তাদের বাড়িতে কি ঘটনা ঘটে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও আমার ভিডিওটায়, কমেন্ট করে জানিও গল্পটা কিরম লাগলো। চলো আজকের গল্পটা শুরু করা যাক। বেটার এক্সপিরিয়েন্সের জন্য কানে হেডফোনটা অবশ্যই পরে নিও। গল্পটা আজকে আমাকে মেল করে পাঠিয়েছেন নৈহাটি থেকে প্রিয়া বিশ্বাস দিদি। দিদি যেভাবে গল্পটা আমাকে মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি প্রিয়া বিশ্বাস, নৈহাটি থেকে। নমস্কার। আজকের ঘটনাটা আমার সাথে ঘটে খুব রিসেন্টলি 2025 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনাটা ঠিক এরকম ঘটে 2025-এর 6ই জানুয়ারি আমার বিয়ে হয়। তো মোটামুটি আমাদের শ্বশুর বাড়িতে থাকে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি আর আমার শ্বশুরমশাই, ব্যাস ছোট্ট ফ্যামিলি। যাই হোক, ফেব্রুয়ারি মাসে আমার হাজব্যান্ড একটা ট্রিপে যায়, বিজনেস ট্রিপ। আমার হাজব্যান্ডের বড় বিজনেস ছিল, তো ট্রিপে যায়। ফেব্রুয়ারির 18 তারিখ আমার শ্বশুরমশাই মারা যায়। তখনও আমার হাজব্যান্ড বাইরে। শ্বশুরমশাই যেদিন মারা যায় সেদিন প্রায় বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে নিস্তব্ধ। আর নৈহাটিতে আমি এমন একটা জায়গায় থাকি, মানে আশেপাশটা প্রচণ্ড ফাঁকা। মানে তুমি প্রায় ওই 30 মিনিট মতো গেলে তাও একটু জনসংখ্যা মতো রোড পাবে। আর আশেপাশের যারা বাড়ির লোকজন থাকে তারা মোটামুটি মানে নিজেদের মতোই থাকে, অত কেউ বেরায় না, অত মিশুকে পারা না বলতে পারো। যাই হোক, 18 তারিখ আমার শ্বশুরমশাই স্ট্রোক করে মারা যায়, বাড়িতেই মারা যায়। ভোরবেলা আমি যখন ওনার রুমে যাই তখন শাশুড়ি মা ঘুমাচ্ছে। আমি সকালবেলা গিয়ে দুজনকেই চা দিই। শাশুড়ি মা চাটা খাচ্ছে, শ্বশুর উঠছে না। যাই হোক, উঠছে না, শাশুড়ি মা ডাকছে, আমি ডাকছি। হঠাৎ করে আমার কি মনে হলো, আমি শ্বশুরের বুকে হাত দিয়ে দেখি হার্টবিটটা আর চলছে না। আমি হাউ হাউ করে কেঁদে উঠি। আমার শাশুড়ি মা একদম ভেঙে পড়ে। পাড়ার দু একজন এসেছিল দেখতে, কিন্তু হেল্পফুল বলা যায় না। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে ফোন করি। আমার হাজব্যান্ড বলে ওনার আসতে প্রায় 2 দিন লেগে যাবে, সৌদি গেছিল। তো আমি বললাম ঠিক আছে। এবার যেহেতু আমাদের মানে শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজনের সাথে ওরম কিছু মিল নেই, তো আমরা যেহেতু বলে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমার হাজব্যান্ডের নাম অমিত, আমি বলেছিলাম অমিত বাড়িতে নেই। সো ওরাও ভেবেছে 2 দিন লাগবে। তো আত্মীয় স্বজনরা এরকমই, ওরাও বললো 2 দিন পরেই আসবো, মানে অতটা টাচই না আমাদের সাথে। যাই হোক, তো শ্বশুরমশাইয়ের লাশটা কী করব, পাড়ার দু একজন সাজেস্ট করলো যে বরফ দিয়ে ঘরেই রেখে দিতে। আমরাও সেই মতো তাই করলাম, যাতে গন্ধ না ছাড়ায় ওপরে সেন্ট দিয়ে প্লাস ওই আতর দিয়ে রেখে দিলাম লাশটাকে। তো দু একজন মানে বড় লোক ওরা বলে গেল যে লাশটাকে যেন একা না রাখে কোনো সময়। তো এবার বলি, আসল ঘটনাটা শুরু হয় যেদিন আমার শ্বশুরমশাই মারা যায়, ওদিন সন্ধ্যাবেলা 7টা বাজে। বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি। বাড়িটা 2তলা, ওপর তলায় 2টো রুম আছে আর ছাদ। শ্বশুরের লাশটাকে আমরা ওই শ্বশুরের ঘরেই রেখে দিয়েছিলাম বডিটাকে। তো ওখানে শাশুড়ি কোনো টাইমে বসছে, আমি কোনো টাইমে বসছি। তো ঠিক 7টার সময়, 7টা থেকে 7:30 ওরম বাজে, আমি বাইরে আমাদের উঠোনে একটা ছোট্ট করে একটা মন্দির আছে, আমি ওখানে একটা ধূপ লাগাতে গেছি। প্রথম যে জিনিসটা আমি খুব মানে ক্রেজি জিনিস দেখি, মানে ওরকম লাইফে আমি দেখিনি। আমি দেখছি যেখানে মন্দিরটা তার পাশে একটা না বট গাছ আছে আমাদের। বট গাছটার নিচে একটা বয়স্ক লোক বসে রয়েছে, সাদা রঙের একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা, যেমন আমার শ্বশুরমশাই পরে মারা গেছেন। প্রথমে না বুঝতে পারিনি, কারণ বাইরেটা একটু অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে আর মোটামুটি ঠান্ডা আছে, বোঝা যাচ্ছে না। আমি না কিছুটা আগিয়ে বললাম, কে কে বাইরে? লোকটা আমার দিকে ঘুরে তাকালো। বিশ্বাস করো, আমি জানি না এই জিনিসটা কতজন বিশ্বাস করবে।
আমার শ্বশুর মশাই সশরীরে আমার সামনে বসে রয়েছে, মুখে একগাল হাসি, চোখ নেই, চোখের জায়গাগুলো পুরো কালো ডিপ, আমার দিকে হাসছে। হাসতে হাসতে হামাগুড়ি দিতে দিতে দেয়াল টপকে বাইরে চলে গেল। আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি না, কেউ নেই। ঠান্ডা একটা হাওয়া বয়ে যাচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, গাটা ভার হয়ে আসছে। আমি কোনো রকম মন্দিরের মধ্যে ধূপকাঠিটা দিয়ে ঘরে গেলাম, মাকে কিছু বললাম না যাতে কেউ ভয় না পায়। আমি গিয়ে বসে রয়েছি। মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে রান্নাঘরে একটা আওয়াজ হলো, কিছু একটা পড়ে গেল। ঘরের সব লাইট জ্বালানো। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম একটা ঘটি। ঘটিটা আমাদের শোকেসে ছিল, আর শোকেসটা লক করা ছিল। কেউ শোকেস খুলে ঘটিটাকে ফেলে দিয়েছে, ফেলে পুরো ভেঙে দিয়েছে। আমার না পুরো মানে জিনিসগুলো আমি বুঝতে পারছি কি হচ্ছে। আমি তাও মাকে বললাম যে আমি ভুলে গেছিলাম, শোকেসটা খোলা ছিল। তো অত কিছু না ভেবে বাবার বডির সামনে বসে রয়েছি আমি আর মা। পাশের বাড়ির একজন কাকিমা ছিলেন, উনি বললো যে খাবার দিয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে রান্না আমরা করতে পারবো না, চুলো জ্বালাতে পারবো না। যাই হোক, বসে রয়েছি। ওপরের রুমে ঠিক সন্ধ্যাবেলাটায় প্রত্যেক দিন বাবা ওপরে যেতেন, নিজের মতো একটু হাঁটাহাঁটি করতেন সেকেন্ড ফ্লোরে। ঠিক 9টা বাজে, যেই টাইমে বাবা প্রত্যেক দিন যেতেন, বাবাকে আমি মোটামুটি ওই 9:45টার দিকে খাইয়ে দিতাম, তারপর উনি একটু হাঁটাহাঁটি করতেন। আমাদের মনে হচ্ছে সেকেন্ড ফ্লোরে কন্টিনিউয়াসলি কেউ পায়চারি করছে, কন্টিনিউয়াস। আমি আর মা দুজনের দিকে তাকিয়ে রয়েছি, কারণ এবার তো উনি বুঝতে পারছেন যে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, উনি আমার থেকে কিন্তু অনেক বড়, আমার শাশুড়ি মা এক্সপিরিয়েন্স, উনি জানে এগুলো কি হচ্ছে। এই ঘটি পড়া থেকে শুরু করে যখন আমি বাইরে থেকে আসি, আমার মুখ চোখ দেখে উনি অলরেডি বুঝতে পারছে কিছু একটা নেগেটিভ হচ্ছে, কিন্তু উনি বলছে না। যাই হোক, তো উপরে না কন্টিনিউয়াস কেউ পায়চারি করছে। মা বললো তুমি থাকো, আমি দেখে আসছি। মা উপরে গেল, প্রচণ্ড জোরে একটা চিৎকার দিল। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম মা ভয়তে সেকেন্ড ফ্লোরের এক কোণে বসে রয়েছে, চোখগুলো বড় বড় করে রয়েছে, মনে হচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে। সেকেন্ড ফ্লোরে একটা রুম ছিল যেখানে বাবা চশমা পরে বই পড়তো। আমি সিধা ওই রুমটার দিকে তাকালাম আর মায়ের দিকে তাকালাম। আমি দেখলাম মা চোখগুলো বড় বড় করে ওই রুমটার দিকে তাকিয়ে আছে, আর ওই রুমে ডেস্কের ওপরে একটা বই পুরো খোলা। কিন্তু আমার ঠিক মনে আছে, আমি 4:30-5টার সময় সেকেন্ড ফ্লোর গেছি, ওই রুমটা আমি বন্ধ করে এসেছিলাম। ওই রুমে কোনো বই ডেস্কে ছিল না, আমি রুমটা পরিষ্কারও করেছি, কিন্তু বইটা রাখলো কে? যাই হোক, আমি তখনই মাকে নিয়ে নিচে এলাম। মা পুরো ঠান্ডা, মায়ের বডি মনে হচ্ছে আমাদের শরীর না ভার হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি হাজব্যান্ডকে ফোন করছি, ও ফোন ধরছে না। এইবার যেটা ঘটলো সেটা আরও ভয়ঙ্কর। আমি ফোন করতে করতে নিচে আসছি মাকে নিয়ে, সেকেন্ড ফ্লোর থেকে নিচে এলাম। নিচে এসে রান্নাঘরে আবার একটা আওয়াজ হলো। আমরা দুজনে আবার রান্নাঘরে দৌড়ালাম। ওখান থেকে দেখলাম বাসনপত্রগুলো কেউ ছড়িয়ে ফেলে রেখেছে, কে ফেলেছে বুঝতে পারছি না। তো অত কিছু না ভেবে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিলাম, করে ব্যাকে এলাম। এসে সব থেকে ভয়ানক জিনিস, বাবার লাশটা বাবার ঘরে নেই। মানে বিশ্বাস করো, মনে হচ্ছিল না আমি একটা বন্ধ ঘরে বন্ধ রয়েছি, চারিদিকের দরজা বন্ধ, নিঃশ্বাস নিতে পারছি না। আমার হাত পা না থরথর করে কাঁপছে, আর আমার শাশুড়ি মা ততবার বলছে তুমি চুল বাঁধো, তুমি চুল বাঁধো। লাশটা কোথায় গেল আমরা না ভয় কাঁপছি। শাশুড়ি মা হঠাৎ করে বলে উঠলো, তোমার বাবার লাশ বাইরে উঠোনে। ঠিক গিয়ে দেখলাম বাবার লাশটা উঠোনে সেই গাছের নিচে একদম শুয়ে রয়েছে। আমার সেই টাইমটাতে কি হচ্ছিল তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। আমি আর মা কোনো রকম লাশটাকে নিয়ে ঘরে এলাম, না বাবার লাশ ঘরে। তাহলে আমরা যেটাকে নিয়ে আসছি ঘরে সেটা কার লাশ? লাশটার দিকে তাকাতেই ভয়ানক জিনিস শুনবে কি, লাশটার চোখ পুরো খোলা,
বাবা হাসছে আমাদের দুজনের দিকে তাকিয়ে। আমরা লাশটাকে ফেলে কোনো রকম বাবার লাশটা যে ঘরে রেখেছিলাম আমরা ঘরে গিয়ে দরজাটা আটকে দিই। প্রায় 15 থেকে 20 মিনিট ওই লাশটা দরজা ধাক্কায় বাইরে দিয়ে, আর বাবার লাশ ঘরেই পড়ে রয়েছে আমাদের পায়ের সামনে। আর বাইরে থেকে ওটাকে লাশ বলো, ভূত বলো বা আত্মা বলো, ওটা যেটাই ছিল কন্টিনিউয়াস দরজাটাকে ধাক্কাচ্ছে আর কন্টিনিউ বলে যাচ্ছে, দরজাটা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। চারিদিক নিস্তব্ধ। 9:45 বাজে। দরজাটা হালকা করে একটু সাহস করে খুললাম, বাইরে কেউ নেই। হঠাৎ করে একটা ফোন এলো, নাম্বারটা পুরো অচেনা। ফোনটা ধরাতেই হাজব্যান্ডের গলা। বাইরে দাঁড়িয়ে আছি, গেটটা বন্ধ কেন? গেটটা খোলো, গেটটা খোলো, বাইরে দাঁড়িয়ে আছি তো। আমি ভাবলাম হয়তো চলে এসে বাবার খবর পেয়ে। আমি দৌড়াতে দৌড়াতে গেটটা খুলতে যাব, পেছন থেকে আমার শাশুড়ি মার গলা, বৌমা দাঁড়াও, বৌমা। আমি পেছন করে দেখি শাশুড়ি মা ভয় পেয়ে তাকিয়ে রয়েছে আর বলছে, ফিরে আসো, ফিরে আসো। আমি ফিরে গেলাম। শাশুড়ি মা আমার কানে কানে বলল, বাবু আমায় ফোন করেছিল কিছুক্ষণ আগে, ওর আসতে কাল কাল সন্ধ্যা তো হবেই, তোমায় কে ফোন করলো? বিশ্বাস করো, এই যে জিনিসগুলো আমার সাথে হচ্ছিল কন্টিনিউ, আমি কাঁপছি। হঠাৎ করে গেটে একটা আওয়াজ, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। বাইরে থেকে ওই বয়স্ক কাকিমার আওয়াজ। ওই কাকিমার নাম্বার আমার কাছে ছিল, যে আমাদের খাবার দিয়ে আসবে বলেছে আমাদের পাশের বাড়ির। আমি তাকে ফোন করে বলি, কাকিমা তুমি? উনি বললো, হ্যাঁ হ্যাঁ আমি এসছি। আমি দরজাটা খুললাম, ওনাকে ভেতরে ডাকলাম। উনি আমার শাশুড়ি মার বয়সী হবে। শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ওনাকে সব বলল, যে আমাদের সাথে কন্টিনিউ এই জিনিসগুলো ঘটছে। উনি তখনই আমাদেরকে সাজেস্ট করলো ঘরের সব লাইট জ্বেলে দিতে, ঘরের কোণে কোণায় প্রদীপ আর ধূপ ধুনো দিতে কন্টিনিউ সারা রাত। তো বিশ্বাস করো, ওই সারা রাত আমরা ঘরের মধ্যে ধুনো দিয়ে গেছি, চারিদিকে ধুয়ো ঘরের মধ্যে, মানে সাদা হয়ে গেছে। কোনো সময় আমার শাশুড়ি মা দিচ্ছে, কোনো সময় আমি। কিন্তু ঘটনাটা ঘটে ঠিক রাত 2টো থেকে 3টে। দুজনেই ক্লান্ত, কত ধূপ দেওয়া যায়, 12:30 1টা অবধি দিয়েছি। তো মোটামুটি ততক্ষণ কিছু ঘটেনি। যেই একটু ধূপ দেওয়াটা বন্ধ করলাম, ঘটলো একটা সাংঘাতিক জিনিস। ছাদের ওপর থেকে কান্নার আওয়াজ। গলাটা আমি খুব ভালো করে চিনি, আমার শ্বশুরমশাইয়ের। শ্বশুরমশাই যেদিন মারা যাবে তার 2 দিন আগে থেকে খুব কাঁদতো। আর না, শ্বশুরমশাই যে রুমে থাকতো সেই রুমের জানলা দিয়ে বারবার তাকিয়ে বলতো কি, ও আমায় নিয়ে যাবে, ও আমায় এই এখানে থাকতে দেবে না, ও আমায় নিতে এসছে, ও আমায় খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। ঠিক না, সেই জিনিসটাই আমি দেখলাম। ছাদের ওপরে কেউ হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমায় নিয়ে গেল, আমি তোদের সাথে থাকতে চাই, আমি যাব না, আমি যাব না। আমাদের সারাটা রাত জ্বালিয়েছে, কখনো কিছু পড়ে যাচ্ছে, কখনো আমরা রুমটা যখন বন্ধ করে ওই বডিটার সামনে বসে রয়েছি, সারাটা রাত ওই রুমের মধ্যে মনে হচ্ছে কেউ আসছে যাচ্ছে, কেউ কানের সামনে এসে নিঃশ্বাস ফেলছে, কেউ কিছু বলতে চাইছে। আর সে না বদমাইশি করছে না বা ভয় দেখাচ্ছে না, সে দুঃখ প্রকাশ করছে, রাগ দেখাচ্ছে, যে সে আমাদেরকে প্রকাশ করতে পারছে না তার ভেতরে কি হচ্ছে। আমরা বুঝতে পারছি। পরের দিন ভোরবেলা 5:30 থেকে 6টা আলো ফুটেছে, আমি বাইরে গেছি। আমাদের রান্নাঘর এলো পাতারি বাসনপত্র মানে ফেলা রয়েছে, কাচের যা যা জিনিস ছিল। আমি ভিডিও বন্ধ করেছি আমার হাজব্যান্ডকে দেখাবো বলে, কাচের সব মানে কাপ থেকে শুরু করে গ্লাস সব ভেঙে ফেলেছে। সব কে ভাঙলো আমি জানি না, কারণ আমি রান্নাঘর লক করে দিয়েছিলাম, আগেই বললাম। তো যাই হোক, সব এদিক ওদিক ছিটানো। কোনো রকম সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড চলে এলো, লাশটাকে দাহ করতে যাব, প্রচণ্ড ঝড়। আর না মনে হচ্ছে আমরা মানে পুরো ভেঙে যাচ্ছে শরীর, আমরা যেতে পারছি না। মায়ের প্রচণ্ড জ্বর, আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাচ্ছি, কেন আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে লাশটা কেউ দাহ করতে দিচ্ছে না। সেদিন লাশটা দাহ করে আসার পরে, মানে দাহ করা হয়ে গেছে,
তো ওই যে নাড়িতে জল দিতে হয় না, নাবিতে, ওই জন্য আমার হাজব্যান্ড গেছে কলসি করে জল আনতে গঙ্গা থেকে, যেখানে শ্মশান ঘাট আছে ঘাট থেকে। আমার হাজব্যান্ড দুবার জল দিয়েছে, তৃতীয়বার যখন জল দেবে ঘাট থেকে জলটা তুলছে, একটা কালো হাত আমার হাজব্যান্ডের হাতটা ধরে একদম নিচে নিয়ে চলে গেছে। মানে আমার হাজব্যান্ড মোটামুটি একদম হালকা পাতলা লোক, আর আমার পেছনে আমার দুই জামাইবাবু ছিলেন, ওরা আমার হাজব্যান্ডকে ধরে রয়েছে, কেউ টেনে তুলতে পারছে না, কেউ মনে হচ্ছে বহুত শক্তিশালী কেউ মাটির তলায় নিয়ে চলে যাচ্ছে। মানে এরকম জিনিস আমি লাইফে কোনোদিন শুনিও নি, দেখিও নি, মানে ভয়ানক জিনিস। আমার হাজব্যান্ড ভয় পেয়ে গেছে, জাস্ট হাজব্যান্ডের হাত পুরো লাল এরকম ক্রস হয়ে গেছে। কোনো রকমভাবে জল টল দিল, বাড়িতে এলাম আমরা, মোটামুটি যারা শ্মশানে গেছিলো পাড়ার দু একজন, আমার বাড়ির লোক, ওর বাড়ির আত্মীয় স্বজন, মিষ্টি টিষ্টি দিয়ে ওই দিনটা মোটামুটি লোকজন ছিল, পরের দিন সব বেরিয়ে গেছে। কি উৎপাত শুরু হয়েছে বাড়িতে তোমরা বিশ্বাস করবে না। কখনো কিছু পড়ে যাচ্ছে, কখনো মনে হচ্ছে কেউ হাঁটছে, মানে সেই রাতের মতো ভয়ানক ভয়ানক কিছু হয়নি, কিন্তু সবসময় না আমাদের তিনজনের মনে হচ্ছে আমাদের তিনজনের মাঝখানে কেউ একটা আছে, যে কিন্তু নেগেটিভ, সে পজিটিভ না, সে কিছু তো একটা করবে, সে হয় নিজে আমাদের সাথে থাকবে, না হলে আমাদের ওদের সাথে নিয়ে যাবে। কারণ আমার শাশুড়ি দুবার রান্নাঘরে পা পিছলে পড়ে গেছে, না কোনো জল না কিছু। আমার শাশুড়িকে যতবার জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ড কী করে পড়লে, বলছে কেউ একটা ধাক্কা দিয়েছে। আমার হাজব্যান্ডের যেখানেই যাচ্ছে আমার হাজব্যান্ড মনে হচ্ছে কেউ একটা পেছন করছে, আমারও সেম মনে হচ্ছে কেউ একটা জঘন্যতম পেছন করছে। মানে ছাদে যাচ্ছি, ওই যেখানে বই পড়তো, মনে হচ্ছে কেউ একটা আছে প্রেজেন্ট, একটা ছায়া সবসময় সরে যাচ্ছে। তো আমার হাজব্যান্ড না একজন ওঝার কাছে যায়, যে এরকম ঘরে হচ্ছে, আমি তো আবার বাইরে চলে যাব, তো আমার মার ওয়াইফ থাকে বাড়িতে একা, কি না কি ঘটবে। তো উনি আমাদের একটা শুক্রবারের টাইম দেয়, উনি আসে, উনি এসে বেশি কিছু করে না, এসে মানে জাস্ট একটু গল্প টল্প করে আমাদের সাথে, যে যে রুমে ওগুলো হচ্ছে বই খাতা, বাবা যেখানে বই পড়তো সেকেন্ড ফ্লোরে ওখানে যায়, রান্নাঘরে যায়, আর বাবার রুমে যায়, গিয়ে কিন্তু কিচ্ছু করে না, জাস্ট আমাদের সাথে কথা বলে বলে চলে যায়। চলে যাওয়ার পর উনি ফোন করে আমার হাজব্যান্ডকে, ফোন করে বলে আমি যে তোমাদের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু কিছুই করলাম না, তোমার একটু অদ্ভুত লাগলো না? আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ অদ্ভুত তো লাগলো, কারণ আপনি বললেন যে আমাদের হেল্প করবেন। এবার উনি বললো বাইরে বেরাও তুমি বাড়ির থেকে। ও বাইরে গেল, এবার বললো বাইরে থেকে 1 কিলোমিটার যাও। আমার হাজব্যান্ড 1 কিলোমিটার দূরে গেল। তখন উনি বলেছে আমার হাজব্যান্ডকে, তোমার বাবা চারিদিকে ঘুরছে, প্রচণ্ড পাগল হয়ে গেছে, উনি মরতে চায়নি, মরে গেছে, তো ওনার এখন লাস্ট ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে থাকবে, যেটা সম্ভব না, তো তোমাদের মেরে নিয়ে যাবে। আর যেহেতু আমি তাড়াতে এসেছি, ও যদি বুঝে যায় ও আমার সাথে আমার পেছন করে আমাকেও মেরে দেবে, আমাকে ডিস্টার্ব করবে, মারতে তো আর পারবে না, ডিস্টার্ব করবে। তো সেহেতু তুমি একটা কাজ করো, কাল হচ্ছে তোমার শনিবার, শনিবার আমি তোমাদের বাড়িতে আসবো ঠিক 7:30টার সময়, কিছু জিনিস লিখে দেয়, ওগুলো জোগাড় যন্ত্র করতে বলে, উনি আমাদের বাড়িতে আসে। উনি কন্টিনিউ আগুন ধরানোর চেষ্টা করে যজ্ঞর জন্য, ধরছেই না, এত হাওয়া দিচ্ছে, কোনো রকম ধরিয়ে উনি ওনার সঙ্গবঙ্গ যারা ছিলেন সবাইকে দিয়ে বাড়িটা বন্ধন করায়, পুরো ঘরে গঙ্গার জল ফেলে, ফেলার পর উনি আমাদের সবাইকে বন্ধন করে দিয়েছে, আর বলে কখনো যদি পেছনে নিশির ডাক ডাকে কোনো দিন শুনবে না, মানে পেছন ফিরে তাকাবে না, আর কেউ একবার বাইরে দিয়ে ডাকলে আনসার দেবে না, অন্তত 3বার ডাকবে তারপরে আনসার দেবে। যাই হোক, তারপর আমাদের শরীরগুলো মনে হলো একদম হালকা হয়ে গেল। বিশ্বাস করো যেদিন উনি চলে গেলেন, মানে আমার বুঝতে পারছি ওই নেগেটিভ এনার্জিটা সরে গেল, পরের দিন সকালবেলা আমি আমার হাজব্যান্ড আর মা হাউ হাউ করে কাঁদছি, জানি না কেন। এতদিন এই যে এতদিন 2-3 দিন এগুলো ঘটেছে আমার শ্বশুরমশাইকে দাহ করার পরে, আমরা কিন্তু কোনোদিন কান্না ফিল হয়নি, মনে হচ্ছে উনি আছে। যখন উনি চলে গেল, নেগেটিভ এনার্জিটা সরে গেল, আমরা প্রচণ্ড কেঁদেছি, মনে হচ্ছে এইবার আমার বাবা মরে গেছে, এবার শ্বশুরমশাই মারা গেছে। যাই হোক, এই ছিল আমাদের লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প। যদি ভালো লেগে থাকে তোমার শ্রোতাদের পড়ে শোনাতে পারো। প্রথমে বলি আজকের গল্পটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে,
যদি তোমাদের ভালো লাগে কমেন্টে যেন কিরম লাগলো। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের লাইফে এরকম যদি ঘটনা ঘটে বা শোনা ঘটনা থাকে, আমার ডিসক্রিপশনে আমার মেল আইডি আছে ritom915558@gmail.com, তোমরা তোমাদের গল্প লিখে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু। নিয়ে আসবো আবার কোনো ভয়ের গল্প, আবার ফিরে আসবো নতুন কোনো গল্পের সাথে, কারণ ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।